detailed বিবিসি বাংলা। এখন রাত 10:30, একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, রাজশাহীতে 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। 90 বছরের এক নারীকে কোভিড-19 টিকা দেওয়ার মাধ্যমে ব্রিটেনে আজ দেশটির ইতিহাসের সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বাংলাদেশি ভাস্কর্য নিয়ে চলমান বিতর্কের মাঝে একটি ইসলামপন্থী দলের হুমকির জবাবে আওয়ামী লীগের একজন নেতা বলছেন, আমি মনে করি যে এদেরকে বহু ছাড় দেওয়া হয়েছে সরকার পরিচালনার জন্য, দেশ পরিচালনার জন্য, একটা শান্তিপূর্ণ অবস্থানে দেশের উন্নয়ন অগ্রগতির জন্য সরকার সবাইকে নিয়ে কাজ করে। এইটাকে যদি দুর্বলতা ভাবে তাহলে এটা ভুল করবে। নারীদের ধূমপানকে কেন সমাজ ভিন্ন চোখে দেখে, থাকবে এ নিয়ে আলোচনা। এসব নিয়েই আজকের পরিক্রমা পরিবেশন করছে আমি মুয়াজ্জেম হোসেন। তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। ব্রিটেন হচ্ছে বিশ্বের প্রথম দেশ যেখানে আজ কোভিড-19-এর বিরুদ্ধে পূর্ণাঙ্গ পরীক্ষায় উত্তীর্ণ কোনো টিকার ব্যবহার শুরু হয়েছে। ফাইজার এবং বায়োএনটেকের তৈরি এই টিকা আজ প্রথম দেয়া হয়েছে 90 বছর বয়স্ক এক নারীকে। এর মাধ্যমে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবা সংস্থা NHS দেশটির ইতিহাসের সবচেয়ে বড় গণটিকাদান কর্মসূচি শুরু করল। আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়কগুলো অবরোধ করেছে এবং মিছিল করছে। তারা প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগ দাবি করছে। তারা বলছে আজারবাইজানের সাথে সাম্প্রতিক লড়াইয়ে নাগর্নো কারাবাখ এবং তার আশেপাশে বিপুল পরিমাণ ভূখণ্ড হারানোর দায়দায়িত্ব তাকেই নিতে হবে। মিস্টার পাশিনিয়ান তার পদত্যাগ এবং আশু নির্বাচনের বেশ কয়েকটি দাবি প্রত্যাখ্যান করেছেন। থাইল্যান্ডে 1 ডজনের বেশি রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে রাজা মাহা ভাজিরালঙ্কনকে অবমাননা করার অভিযোগ আনা হয়েছে। রাজতন্ত্র বিরোধী বিক্ষোভের সময় তারা এই কাজ করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। থাইল্যান্ডে রাজতন্ত্রকে সংস্কারের দাবিতে আন্দোলন প্রবল হচ্ছে। তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা খবর দিচ্ছে 4 বছর আগে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সাথে জড়িত সন্দেহে নতুন করে কয়েকশো লোককে আটক করা হয়েছে। এদের বেশ কজন সেনাবাহিনীর সদস্য। ইজমির এবং আঙ্কারায় সরকারি প্রসিকিউটরদের গ্রেফতারি পরোয়ানা জারির পর দেশের বিভিন্ন জায়গায় আটকাভিযান চালানো হয়। তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় আফগান সরকারের প্রতিনিধি ডক্টর আবদুল্লাহ বলেছেন, দুটো পক্ষ যখন আলোচনার বিষয় নির্ধারণ করছে তখন তার দল যুদ্ধবিরতির সমঝোতার উপর জোর দিচ্ছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে তিনি বলেছেন, সহিংসতা বন্ধে তালেবান বড় ধরনের ভূমিকা গ্রহণ করবে বলে তারা আশা করছেন। নেপাল এবং চীন এক যৌথ বিবৃতিতে বলেছে, বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্টের উচ্চতার বিষয়ে নেপালের কাছে যে হিসাব ছিল, এই পর্বতের উচ্চতা তার চাইতেও 86 সেন্টিমিটার উঁচু। তারা বলছে, নতুন হিসেবে দেখা যাচ্ছে এভারেস্টের উচ্চতা 8,848 মিটার 86 সেন্টিমিটার। আপনারা পরিক্রমা শুনছেন বিবিসি লন্ডন থেকে। অনুষ্ঠানে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মুয়াজ্জেম হোসেন। বাংলাদেশে ভাস্কর্য নিয়ে চলমান বিতর্কের মাঝে একটি ইসলামপন্থী দলের নেতা আজ সরকারকে এ নিয়ে কঠোর ভাষায় হুঁশিয়ার করে দিয়েছেন। চরমোনাইর পীর হিসেবে পরিচিত সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আজ বলেছেন, তাদের নীরবতাকে যদি দুর্বলতা বলে ভাবা হয় তাহলে সেটা ভুল হবে। তবে আওয়ামী লীগের একজন নেতা এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তাদের প্রতি। এ নিয়ে বিস্তারিত শুনুন শাহনাজ পারভিনের কাছে। বাংলাদেশে ভাস্কর্য বিতর্কে দেশের শীর্ষস্থানীয় ইসলামপন্থী নেতাদের বক্তব্যে রাজনীতির ময়দানে উত্তাপের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আজ সংবাদ সম্মেলনে বেশ কঠোর ভাষায় ভাস্কর্য বিরোধী অবস্থান তুলে ধরেছেন। চরমোনাই পীর হিসেবে পরিচিত সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আজ এক সংবাদ সম্মেলনে ভাস্কর্যকে মূর্তিপ্রীতি ও বিজাতীয় চেতনার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন। তার বক্তব্যের কিছু অংশ তুলে ধরা হলো। জনবিচ্ছিন্ন সুবিধাভোগী শ্রেণীটি ওলামায়ে কেরামকে সন্ত্রাসী ভাষায় গালিগালাজ করছে, মাহফিলের মতো ধর্মীয় সংস্কৃতিকে উগ্রপন্থায় প্রতিহত করার ঘোষণা দিচ্ছে। আমরা পরিষ্কার করে জানাচ্ছি,
ওলামাই কেরামের দাবির মধ্যে মরহুম বঙ্গবন্ধুর প্রতি কোনো বিদ্বেষ ছিল না, বরং বিষয়টি ছিল দেশের প্রায় 90% জনগণের বোধ বিশ্বাসের সাথে সাংঘর্ষিক মূর্তি স্থাপন না করে অন্য কোনো পন্থায় তাকে স্মরণ করার দাবি, যা অনেকটা মুসলিম রাষ্ট্রনায়ককে ইসলামের আলোকে দাফন কাফন না করে বিধর্মীয় পন্থায় তার শেষকৃত্য করার মতোই নিন্দনীয় কাজ। ভাস্কর্যের পক্ষে অবস্থানকারীদের উগ্রবাদী বলে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারা চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন। ভাস্কর্য মূর্তি ইস্যুতে চরম উস্কানির মুখেও দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ সীমাহীন ধৈর্যের পরিচয় দিয়ে এসেছে। উগ্রবাদী শক্তি ও তাদের উচ্ছৃঙ্খল সহযোগীরা আমাদের নীরবতাকে দুর্বলতা ভেবেছে। আমি সরকারকে এসব অন্যায় সীমালঙ্ঘনকারীদের নিবৃত্ত করার অনুরোধ জানাই ও ক্ষমতাধীন সরকার এবং তাদের সুবিধাভোগী উগ্র সমর্থকদের সতর্ক করে বলতে চাই, এদেশের ধর্মপ্রাণ সাধারণ মুসলমানরা আজ ঐক্যবদ্ধ। বাংলাদেশে ভাস্কর্য নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। সম্প্রতি শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্য নিয়ে ইসলামপন্থীরা নতুন করে বিরোধিতা শুরু করে। দেশের শীর্ষ পর্যায়ের ইসলামপন্থী নেতারা ভাস্কর্য বিরোধী বক্তব্য দেন। কয়েক সপ্তাহ ধরে প্রতি শুক্রবার বিক্ষোভ হয়েছে। পুলিশের পক্ষ থেকে ঢাকা মহানগরীতে সভা সমাবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন, ভাস্কর্য নিয়ে সরকার তার অবস্থানে অনড় হলে তাদের সাথে যে সুসম্পর্ক তৈরি হয়েছে সেটি ব্যাহত হবে। তো এই বিষয়ে তো সরকারের সাথে সংঘাত আমরা চাই না, তবে এই কারণে আমাদের অবস্থান কিন্তু সরকারের প্রতি অনমনীয় থাকবে। সরকার দীর্ঘ একটা পথ পরিক্রমার মাধ্যমে আলেম সমাজের সাথে দূরত্ব অনেকটা ঘুচিয়ে এনেছে। সরকার যদি ভাস্কর্য স্থাপনের বিষয়ে অনমনীয় থাকে, সেক্ষেত্রে আলেমদের সাথে সরকারের সম্পর্কটা মারাত্মকভাবে ব্যাহত হবে। বাকি যদি আলেম ওলামাদের ব্যাপারে কোনো ধরনের অ্যাকশন, কোনো ধরনের কঠোরতা আরোপ করে, তাহলে আমার মনে হয় যে ধর্মপ্রাণ মুসলমান এর মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়বে এবং তার পরিণাম অত্যন্ত সংঘাতমূলক কোনো পরিস্থিতির দিকে চলে যেতে পারে। পাল্টাপাল্টি বক্তব্যে এমনিতেও ভাস্কর্য বিতর্ক আরও চাঙ্গা হয়েছে। শুরুতে আওয়ামী লীগের পক্ষ থেকে কিছুটা অস্বস্তি রয়েছে বলে মনে হলেও পরে বিষয়টি কঠোরভাবে মোকাবেলার ইঙ্গিত পাওয়া গেছে। ক্ষমতাসীন দলের সাথে ইসলামপন্থীদের টানাপোড়েন চললেও মামুনুল হক বলেছেন, ভাস্কর্য ইস্যুতে প্রধানমন্ত্রীর সাথে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। সে ব্যাপারে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন। তবে আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব মাহবুবুল আলম হানিফ বলেছেন, এই বিষয়ে কথা বলার কোনো যৌক্তিকতা আছে বলে আওয়ামী লীগ মনে করে না। মাননীয় প্রধানমন্ত্রী কি করবেন সেটা উনি হয়তো ওনার বিবেচ্য বিষয় উনি কি করবেন, কিন্তু আমি আমার দলের পক্ষ থেকে এটা বলতে পারি যে এই সমস্ত মোল্লাদের এই অযৌক্তিক কথাবার্তা, অপ্রাসঙ্গিক এবং অবব্যাখ্যা নিয়ে কোনো কথাবার্তা বা আলোচনা করার কোনো যৌক্তিকতা বা প্রয়োজন আছে বলে এটা আওয়ামী লীগ মনে করে না। আর আজকে যারা এই সমস্ত ধর্মের ভিত্তিক এই দলগুলোর নেতারা যারা কথা বলছেন, এরা প্রত্যেকেই কেউ রাজাকার ছিল অথবা কেউ তার রাজাকার পরিবারের সন্তান। এরা সব স্বাধীনতা বিরোধী। ঈদের সময় কিসের আলাপ করে দেশ চালাতে হবে? আমি মনে করি যে এদেরকে বহুত ছাড় দেওয়া হয়েছে সরকার পরিচালনার জন্য, দেশ পরিচালনার জন্য, একটা শান্তিপূর্ণ অবস্থানে দেশের উন্নয়ন অগ্রগতির জন্য সরকার সবাইকে নিয়ে কাজ করে। এইটাকে যদি দুর্বলতা ভাবে তাহলে এটা ভুল করবে। অন্যদিকে ৩ শীর্ষস্থানীয় ইসলামপন্থী নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন হওয়ার একদিনের মাথায় যে বক্তব্য দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির, তা সম্ভবত পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে ভাস্কর্য ইস্যুতে বিতর্কের অচিরেই অবসান হওয়ার সম্ভাবনা নেই। ঢাকা থেকে শাহনাজ পারভিন। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা ঠাকুরগাঁওয়ে মঙ্গলবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে 2 জন বাংলাদেশি নিহত হয়েছেন। সকাল 6:30টার দিকে হরিপুর উপজেলার বেতনা সীমান্তে এ ঘটনা ঘটে। বেসরকারি মানবাধিকার সংস্থাগুলোর হিসেব অনুযায়ী চলতি বছরের প্রথম 11 মাসে আগের বছরের চেয়ে বেশি মানুষ সীমান্ত হত্যার শিকার হয়েছেন। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সর্বশেষ সেপ্টেম্বরে যে সম্মেলন হয়েছিল, সেখানে ভারত প্রতিশ্রুতি দিয়েছিল যে সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনা হবে। কিন্তু তারপরও কেন থামছে না এরকম ঘটনা? খোঁজ নিয়েছেন সায়েদা আক্তার। বাংলাদেশে 2019 সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলি ও নির্যাতনে যে সংখ্যক মানুষ সীমান্তে নিহত হয়েছিলেন, এবছরের 11 মাসে সে সংখ্যা ছাড়িয়ে গেছে বলে জানাচ্ছে মানবাধিকার সংগঠনগুলো। বাংলাদেশের অন্যতম বেসরকারি সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্যে দেখা যাচ্ছে, জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত সীমান্তে মোট 42 জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। 2019 সালে বিএসএফের হাতে প্রাণ হারিয়েছিলেন 38 জন বাংলাদেশি।
সংখ্যাটি 2018 সালে ছিল মাত্র 14 জন। এর মধ্যে সর্বশেষ আজ সকালে ঠাকুরগাঁওয়ের বেতনা সীমান্তে বিএসএফের গুলিতে 2 জন বাংলাদেশি নিহত হয়েছেন। ঠাকুরগাঁওয়ের হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আওরঙ্গজেব বলেছেন, নিহত 2 জনই গরু ব্যবসার সাথে জড়িত ছিলেন। আমরা জানতে পেরেছি আজ ভোর 7:30 আমাদের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানাধীন বেতনা বিজিবি ক্যাম্পের আওতাধীন মানিকখালী নামক স্থানে যে বর্ডার সীমান্ত মেইন কিলার তার থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে টহলরত বিএসএফ সদস্যদের ছোড়া গুলিতে আমাদের 2 জন স্থানীয় নাগরিক গুরুতর জখম হয়ে তারা গুলিবিদ্ধ হওয়ার পর তাদের অন্যান্য যারা সহযোগী ছিল তাদের দ্রুত উদ্ধার করে দিনাজপুর হাসপাতালে নিয়ে যাচ্ছিল, পথে তারা মারা যায়। নিহত ব্যক্তিদের একজনের পরিবার হরিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এদিকে বিকেলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির স্থানীয় ব্যাটালিয়ন অধিনায়ক বিএসএফ এর কোম্পানি কমান্ডারের সঙ্গে পতাকা বৈঠক করে এই মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে বিএসএফকে একটি প্রতিবাদ লিপিও দেয়া হয়েছে। বিশ্লেষকেরা মনে করেন, গত বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে উন্নতি ঘটলেও তার প্রতিফলন দেখা যায়নি দুই দেশের সীমান্তে। বরং 2018 সালে কিছুটা কমলেও 2019 এবং চলতি বছরে সীমান্তে হত্যাকাণ্ডের সংখ্যা আবার বেড়েছে। আইন ও সালিশ কেন্দ্রের জ্যেষ্ঠ উপপরিচালক নীনা গোস্বামী বলছেন, চলতি বছরে যে 42 জন বাংলাদেশি সীমান্তে নিহত হয়েছেন তাদের বড় অংশটি বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন। স্ট্যাটিস্টিক্সের কথা আমি বললাম যে 42 জনের মধ্যে কিন্তু 34 জনই গুলিতে মারা গিয়েছে, বাকি 6 জন কিন্তু বিভিন্ন নির্যাতনে মারা গিয়েছে বলে আমরা জানি। তো আমাদের কনসার্নটা ওখানে যে সেখানে যদি অবৈধ প্রবেশ হয়ে থাকে তাহলে অবৈধ প্রবেশের জন্য তাদেরকে যে আইন আছে সেই আইনে অ্যারেস্ট হবে, সেই আইনে তাদের বিচার হবে, সেইটা হবে। কিন্তু কেন এই জায়গাতে এইভাবে নির্যাতনই বা কেন করা হয় এবং কেন গুলিতেই মারা যাচ্ছে, এটাই আমাদের উদ্বেগের বিষয়। কিন্তু সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনা আর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার ব্যাপারে দুই দেশের সরকারের মধ্যে বিভিন্ন পর্যায়ে অনেকবার সমঝোতা হয়েছে। বিএসএফ এর গুলিতে ফেলানী খাতুন হত্যার পর বাংলাদেশের দাবির মুখে 2014 সালে দিল্লিতে বিএসএফ ও বিজিবির মহাপরিচালকদের বৈঠকের পর বাংলাদেশ ভারত সীমান্তে হত্যার ঘটনা শূন্যে নামিয়ে আনার বিষয়ে একটি সমঝোতা হয়েছিল। বিশ্লেষকেরা মনে করেন, সীমান্তে বিএসএফ যাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করে এবং দেশটি সীমান্ত রক্ষার দায়িত্বে যারা থাকেন তাদের সাইকোসোশ্যাল অর্থাৎ মনোসামাজিক প্রশিক্ষণের বিষয়টি নিশ্চিত করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে তৎপরতা বাড়ানো জরুরি। আইন ও সালিশ কেন্দ্রের নীনা গোস্বামী বলছেন, বিভিন্ন সময়ে দুই দেশের সরকার বৈঠকে যেসব সিদ্ধান্ত নিয়েছে সেগুলোর বাস্তবায়ন না হলে সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে না। ভালো ভালো কথাগুলো টেবিলের আলোচনার মধ্যে থাকছে এবং দ্বিপাক্ষিক যে সরকারি আলোচনা ওই পর্যন্তই আমরা দেখতে পাচ্ছি। এটা তো প্রয়োগ ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখতে পাচ্ছি না। এবং বর্ডার সুরক্ষা রাখার অনেক ধরনের কৌশল আছে, এটা বলার কোনো জায়গা নাই যে কোথায় গুলি করতে হয় সেটাও কিন্তু, কোথায় গুলি করলে মারা যাবে সেটাও কিন্তু যারা এই ধরনের বিশেষ প্রশিক্ষিত বাহিনী তারা কিন্তু জানে। কাজেই গুলির ফলে যখন মৃত্যু হয় আমাদের উদ্বেগ এখানেই যে দিনের পর দিন এক ধরনের কথা আমাদের টেবিলে আলোচনা টেবিলে আসতে আমরা এক ধরনের নীতি নিচ্ছি, কিন্তু সেটা প্রয়োগটা আমরা দেখতে পাচ্ছি না। অন্যদিকে সীমান্তে নিহত বাংলাদেশিদের বড় অংশটিকে পাচারকারী এবং অবৈধ অনুপ্রবেশকারী বলে অভিহিত করে আসছে ভারত। ঢাকা থেকে সাইয়েদ আক্তার। শ্রোতাদের এখানে জানিয়ে রাখি, বিবিসি বাংলার 2টি রেডিও অনুষ্ঠান শর্ট ওয়েভও শোনা যাচ্ছে। বাংলাদেশ সময় সন্ধ্যে 7টায় প্রবাহ প্রচারিত হয় 9510 9900 আর 11750 কিলোহার্টসে, যথাক্রমে 31, 31 এবং 25 মিটার ব্যান্ডে। আর বাংলাদেশ সময় রাত 10:30 এবং ভারতের সময় রাত 10টায় পরিক্রমা, যেটি এখন আপনারা শুনছেন, সেটি প্রচারিত হয় 7265 এবং 9585 কিলোহার্টসে, যথাক্রমে 41 ও 31 মিটার ব্যান্ডে। আপনারা বিবিসি বাংলা শুনছেন রংপুরে, ঢাকায়, রাজশাহীতে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। সম্প্রতি বাংলাদেশে এক নারীর ধূমপানকে কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল এবং এটি নিয়ে পক্ষে বিপক্ষে তীব্র আলোচনা শুরু হয়েছিল। এক্ষেত্রে নারী বলেই কি ওই নারী হেনস্থার শিকার হয়েছিলেন ধূমপান করার কারণে? বাংলাদেশের সামাজিক বাস্তবতা কি বলে? এ নিয়ে ছিল আজ বিবিসি বাংলার একটি ফেসবুক আলোচনা, যেটি পরিচালনা করেছেন ফয়সাল তিতুমির। এখন শোনা যাক সেটির ধারণকৃত অংশ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিসি বাংলায় এবং সাথে আছি আমি ফয়সাল তিতুমির।
এরই মধ্যে আপনারা জেনেছেন আমাদের আজকের আলোচনার বিষয় মূলত একটা ভিডিওকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে, নানান প্রশ্ন বিতর্ক সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে একজন দেখা যাচ্ছে যেটি ভিডিওতে, সেটি হচ্ছে ধূমপান করার জন্য একজন নারীকে মূলত হেনস্থার শিকার হতে হয়েছে, এবং এটা নিয়ে নানান প্রশ্ন উঠছে, যেগুলো বলছিলাম যে তিনি কি শুধু নারী বলেই জনসম্মুখে এরকম হেনস্থার শিকার হলেন কিনা। আবার অনেকে কিন্তু বলছেন যে মেয়েটি আইন ভঙ্গ করেছে। আবার কেউ প্রশ্ন তুলছেন, কোন পুরুষকে কি তাহলে ধূমপানের জন্য এরকম পরিস্থিতিতে পড়তে হয়। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি খোঁজার চেষ্টা করব আমরা। আমাদের সঙ্গে আমাদের 3 জন অতিথি যোগ দিয়েছেন। আমাদের সঙ্গে আছেন পুতুল সাজিয়া সুলতানা, সঙ্গীত শিল্পী, আছেন প্রফেসর ডক্টর সৈয়দ শাইখ ইমতিয়াজ, অধ্যাপক, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন শাওলি দাস, শিক্ষার্থী, যিনি চারুকলা নিয়ে পড়াশোনা করছেন শেষ বর্ষে। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলায়। পুতুল, একটু প্রথমে আপনার কাছেই যেতে চাই। যেহেতু ভিডিওটি নিয়ে আসলে কথা হচ্ছে, সেটা নিশ্চয়ই দেখেছেন এবং সেটার নিচে অনেকগুলো মন্তব্য আছে, সেগুলো যদি চোখে পড়ে, একটু আপনার কাছে যদি আমি জানতে চাই যে এই পুরো ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখছেন। এটা কি স্বাভাবিকভাবেই নিয়েছেন, নাকি মনে হয় যে এই ঘটনাটা আসলে আমাদের সমাজে নতুন? কি বলবেন? প্রথমত, একজন নারীকে প্রতি পদে পদে এই যে কাঠগড়ায় দাঁড় করানোর একটা প্রবণতা আমাদের সমাজের, বা এই যে সমাজ মনস্তত্ত্বের একটা অদ্ভুত একটা দিক, যে প্রথমত বলতে চাই যে হ্যাঁ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, সেই ক্ষতির দায়ভারটি একেবারেই ব্যক্তি নিজের উপর বর্তায়। দ্বিতীয়ত, প্রকাশ্যে ধূমপান করা শিষ্টাচার বহির্ভূত কিংবা আইনত দণ্ডনীয় অপরাধ। সেই অপরাধে অপরাধী হচ্ছেন প্রতিনিয়ত বাংলাদেশের অসংখ্য অজস্র নারী এবং পুরুষ। কিন্তু পার্থক্যের জায়গাটি হচ্ছে এটি যে কোনো পুরুষ ধূমপাইকে দেখতে পেলে ঝাঁকে ঝাঁকে নারী গিয়ে তাকে আক্রমণ করেন না, কিংবা সেই জায়গাটি থেকে তাকে বিতাড়িত করার মতন ঘটনা ঘটে না, স্থানচ্যুতির মতন ঘটনা ঘটে না। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে যে যতদূর পর্যন্ত একজন নাগরিক রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করছেন না, রাষ্ট্রবিরোধী কোনো কাজ করছেন না, সেখানটাতে তাকে কিন্তু ব্যক্তিগত চরিত্রের নিরিখে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়ার প্রবণতায় যে একটা অদ্ভুত প্রবণতা দেখতে পাই চারদিকে, সেটা ভীষণভাবে হতাশ করে। আর ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গাটি যেটি বলছিলাম, যেহেতু বিবিসি বাংলায় আজকে সংযুক্ত হয়েছি, আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক, আমি বাংলাদেশ রাষ্ট্রের একজন সচেতন নাগরিক, আমি রাষ্ট্রমনস্ক, আমি সমাজ মনস্ক। সেখানে প্রতিটা ঘটনায় আমার নিজস্ব একটা মতামত, একটা অভিমত থাকতেই পারে, এবং সেই জায়গাটি কিন্তু আমার রাষ্ট্রই আমাকে সেই অধিকারটি দিয়েছে বলে আমি বিশ্বাস করি। আপনাদের এই ফেসবুক পেজে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন সংবাদের নিচে আমি আমার অভিমতটি জানাই, এবং সেখানে এসে ঝাঁকে ঝাঁকে পুরুষ কিংবা অপুরুষ এসে যেভাবে টানা হেঁচড়া করতে থাকেন আমার চরিত্র নিয়ে, কিংবা আমার মানে আমাকে নিয়ে নানান রকমের অশ্লীল মন্তব্য, অরুচিকর মন্তব্য, এই বিষয়গুলো আমার কাছে তখন মনে হয়, যদিও সেগুলো হয়তো আমার অনেক সময় চোখে পড়ে না, দেখা হয় না, কিন্তু যখন আমার শুভার্থীরা আমাকে কিছু স্ক্রিনশট পাঠান, তখন মনে হয় আমি শিহরিত হই, এবং আমার কাছে মনে হয় যে কতটা অন্ধকারের দিকে যাচ্ছি। আমার আইডিটি একটা পুরুষের আইডি হলে কি ঠিক একই ঘটনা ঘটতো তার একটা মতামত দেবার কারণে? এখানেই আসলে এই যে লিঙ্গ বৈষম্যর যে প্রশ্ন, সেটি আসলে উঠছে। এবং আপনি পুতুল যেটি জানিয়েছেন, এই ডিসক্লেমারটা আসলে আমারই দেওয়া দরকার ছিল, যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিঃসন্দেহে। তবে এক্ষেত্রে বাংলাদেশে একটা আইনও আছে ধূমপান বিরোধী, যেখানে বলা হয়েছে যে প্রকাশ্যে জনসম্মুখে পাবলিক প্লেস গুলোতে ধূমপান করা যাবে না। সেখানে পাবলিক প্লেস গুলো আসলে কোথায় কোথায় সেটাও নির্দিষ্ট করে দেয়া আছে, এবং একই সাথে সেটার আইনটার সম্প্রতি সংশোধন আনা হয়েছে, জরিমানার টাকাটাও বাড়ানো হয়েছে। কিন্তু এই প্রসঙ্গেই যে বিষয়টি এসেছে, আমরা গত সপ্তাহে এটি নিয়ে কথা বলছিলাম যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ব্যক্তিগত আক্রমণটাই বেশি দেখা যায় কিনা, যে কোনো কিছু হলেই ব্যক্তিগত আক্রমণ। এবং আপনি যে বিষয়টা এনেছেন, চরিত্র নিয়ে কথা ওঠে, ধর্ম নিয়ে কথা ওঠে, এবং এই জিনিসগুলো কি আসলে একজন নারীর ক্ষেত্রে কি বেশি হয় পুরুষের চেয়ে? এবারে আমি একটু সৈয়দ শাইখ ইমতিয়াজ আপনার কাছে যেতে চাই। নিঃসন্দেহে যখন একটা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আপনি বাস করছেন, আর আমরা এটাকে বলি টক্সিক ম্যাসকিউলিনিটি, সেটা শুধু বাংলাদেশে না, আপনি দেখবেন যে পিতৃতান্ত্রিক এই ব্যবস্থা পৃথিবীর প্রায় সমস্ত দেশে না বলে আমি বলতে পারি সমস্ত দেশেই কম বেশি আপনার চোখে পড়বে। তবে এখন বাংলাদেশে আপনি লক্ষ্য করে দেখবেন যে আমরা নিজেরা আইন মানি বা না মানি, অন্য আইন ভঙ্গ করলে সেটা নিয়ে আমরা অনেক সমালোচনা করি, এবং সেই সমালোচনার একটা বিশেষ ধরন আছে। পুরুষ যা করতে পারে নারী তা করতে পারে না, এটা হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার মূল বক্তব্য।
এখন পুরুষ কি করতে পারে? সকল ধরনের অন্যায় করা পুরুষের জন্য জায়েজ, সকল ধরনের সমস্যা যেগুলো সমাজ সমস্যা হিসেবে দেখে সেগুলো করা পুরুষের জন্য জায়েজ, কিন্তু যেটা নারীর প্রাপ্য সেটাও যখন নারী করতে যায় সেটাই সমাজের কাছে পুরুষতান্ত্রিক ব্যবস্থার কাছে একটা বড় হুমকি হয়ে ওঠে। নারীর স্বাধীনতাকে অস্বীকার করা এবং সেটার প্রতিবন্ধকতা তৈরি করার একটা মনোবৃত্তি হাজার বছর আমি বলবো ধরেই হয়তো আছে, কিন্তু খুব অদ্ভুত ব্যাপার হলো যে গত 50 বছরের তুলনা যদি করেন তাহলে আমার নিজের রিসার্চে আমি দেখছি যে গত 20-25 বছর ধরে বাংলাদেশের পৌরুষের নিয়ামকগুলো কিংবা পুরুষ হয়ে ওঠার যে প্রেক্ষাপট, তাতে যেন নারীর বিরুদ্ধে সহিংসতা করাটাই অনেকটা পুরুষের সত্যিকার পুরুষ প্রমাণের এক ধরনের প্রবণতা হয়ে দাঁড়াচ্ছে। একটু উদাহরণ দিয়ে বলতে পারি এইভাবে, যেমন আমরা ছেলেবেলায় যদি কোনো পুরুষ নারীর গায়ে হাত তুলেছে, আমি বলতে শুনেছি আমাদের মুরব্বীদের, এই তুই কেমন পুরুষ মানুষ, চুরি পরে থাক। সেটাও আপত্তিজনক কথা ছিল হয়তো, কিন্তু এটা সমাজে ছিল। এখন বরং শুনি, আমি যখন গ্রামে কাজ করতে যাচ্ছি, কেউ যদি বউ পেটায় তাহলে অন্যরা বলে এটা তো ওর ব্যাপার, বউ পেটাবে, কিভাবে বউকে শাসন করতে হয় করবে। শাওলি দাস, একটু এই বিষয়ে তাহলে আপনার কাছেই বরং আসা যাক। আপনি আসলে ব্যক্তিগতভাবে কি মনে করেন, বা কোনো কিছু অভিজ্ঞতা আছে কিনা, এরকম কোনো কিছু ফেস করেছেন কিনা যেখানে আপনার মনে হয়েছে যে আপনি নারী বলেই হয়তো বা এটা করা হয়েছে? অনেক ক্ষেত্রে এরকম দেখা গেছে, সে হোক সিগারেট খাওয়া নিয়ে, সে হোক বাসে ট্রেনে, যেভাবেই হোক রাস্তাঘাটে, নারীদের হ্যারাসমেন্টের জন্য তারা মানে আমি যতটুকু দেখেছি, আমার দিক থেকে যতটুকু হয়েছে, এমনও গেছে যে আমি বাসের মধ্যে আমি অনেকগুলো ভিড়ের মধ্যে পড়ে গেছি, সেখানে আমাকে মলেস্ট করার চেষ্টা করা হয়েছে। মানে তাদের কিছু মানে এমন ব্যাপারটা যে কেউ একজন চলে আসলো, পাশে কোনো একটা মেয়ে অথবা নারী চলে আসলো, তাকে কিভাবেই যেন একটা এভাবে ওভাবে যেভাবেই হোক মানে ধরার চিন্তা, টাচ করার চিন্তা, মানে মস্তিষ্কে এরকম থাকেই। পুতুল, একটু আপনার কাছে আসি যে শুধুমাত্র এই প্রসঙ্গেই না, ধরুন নারীদের আমরা মাঝখানে একটা সমালোচনা আমরা বিবিসি বাংলাতে এটা রিপোর্ট হয়েছিল যে স্কুটি চালানো বা মোটরসাইকেল চালানো নিয়েও এক ধরনের একটা স্টিগমা আছে, এবং একই সঙ্গে আসলে নারীদের অনেক কাজেই আমরা বাইরের কাজে দেখলেই সেক্ষেত্রে এরকম রকম হেনস্থার একটা সময় বা পরিস্থিতি তৈরি হয়। পুরুষতন্ত্রে যে পুরুষরা বিশ্বাস করেন, সে পুরুষরা তো চাইবেনই তাদের মনের মতন করে সমস্ত কিছু দেখতে। তো সেখানে তার মননের ভিতরে যে ব্যাপারটি নেই, সেরকম কিছুর ক্ষেত্রে সে সেটিকে অস্বাভাবিকভাবে দেখতে শুরু করবে এবং প্রতিক্রিয়া করতে শুরু করবে, এবং প্রতিক্রিয়ার ফলশ্রুতিতে ওই যথারীতি আবারও ব্যক্তিগত আক্রমণ, নারীর চরিত্র নিয়ে কথা তোলা, পারিবারিক প্রেক্ষাপট, পারিবারিক মূল্যবোধ, সমস্ত কিছুই কিন্তু সেখানে আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে ওঠে আর কি। তবে নারীরা তো কখনোই নারীর জন্য আসলে পুরুষ যে খুব সুন্দরভাবে একটা জায়গা ছেড়ে দিয়ে স্বাগত জানিয়েছে যে তোমরা এসো, তোমাদের জন্য আমরা হাত উজাড় করে বসে আছি, অপেক্ষায় আছি, এমন তো নয়। নারীর টিকে থাকার এই গল্পটাই তো লড়াই করে আসতে আসতে আমাদের সামাজিক প্রেক্ষাপটে এই যে ধূমপানের ভিডিওটা ভাইরাল হয়েছে, সেটা তো আমি মনে করি যে একটা সামগ্রিক ছবির একটা খণ্ডিত দৃশ্যকল্প। এই ছবি তো চারদিকে প্রতিনিয়ত, যেখানে নারীকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে টেনে হিঁচড়ে নামানোর একটা চক্রান্ত চলে চারদিক থেকে, এবং সেখানে অবশ্যই পুরুষতন্ত্র দায়ী। আচ্ছা, সৈয়দ ইমতিয়াজ, একটু আপনি যদি বলেন এবারে যে আসলেই তাহলে নারীদের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম নীতি আলোকে থাকা উচিত, যে ক্ষেত্রে যেটা পুরুষদের জন্য সব করতে পারবে কিন্তু মেয়েরা সব করতে পারবে না। না, দুটো বিষয়। একটা বিষয় দেখেন, একসময় তো এই সমাজ বলেছে যে নারীর শিক্ষার দরকার নেই। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীরা পড়তে যখন আসছে, এটা ভাবতেও অবাক লাগে, শিক্ষকদের কাছে শুনেছি যে মেয়েরা ক্লাস করতে ঢুকতেন শিক্ষকের সাথে, আবার শিক্ষকের সাথে ক্লাস থেকে বেরিয়ে যেতেন। সুতরাং এই সমাজটা, যেমন পুতুল বলছিলেন যে আসলে নারীর জন্য কখনই বিষয়টা সহজ ছিল না, নারীকে তার রাস্তা নিজে তৈরি করে নিতে হয়েছে, এটা কিন্তু সত্য। কিন্তু আর একটা বিষয় এখানে খুব গুরুত্বের সাথে মনে রাখতে হবে, আমরা যতই বলি আসলে তো আমাদের এই সমাজ ব্যবস্থায় আমরা ক্ষমতায়নের জন্য অসংখ্য উদ্যোগ নিয়েছি। আপনি যদি দেখেন যে 71 সালের পর ছোট্ট একটা ব্রিফ পিরিয়ড বাদ দিয়ে কিন্তু নারীর ক্ষমতায়নের জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে, এবং যার ফলে আপনি দেখবেন যে আজকে বিমান চালাচ্ছে নারী। কখনো কি ভাবা গিয়েছে যে নারী বিমান চালাবে? এই সমাজ কি কখনো মেনে নিয়েছে যে নারী পুলিশ হবে? এই সমাজ কি কখনো মেনে নিয়েছে যে নারী আর্মিতে মেধা স্বাক্ষর রাখছে তো, যুদ্ধ করছে তো। সুতরাং নারীকে কখন প্রয়োজন হয়েছে সমাজের? যখন সমাজ আর টিকে থাকতে পারেনি, তখন নারীকে যুদ্ধের জন্য সামনে এনেছে, তখন সময়ের প্রয়োজনে নারীকে সামনে এনেছে। যেই সেই প্রয়োজনটা ফুরিয়ে গেছে, নারীকে আবার ঠেলে দেওয়া হয়েছে
গৃহকোণে। এটা শুধু বাংলাদেশের কথা না, পৃথিবীর সব প্রান্তেই তাই হয়েছে। আমাদের এই পুরুষতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা, সেখানেও কিন্তু ভিন্ন ধর্মী পুরুষরা রয়েছেন। সেখানেও কিন্তু এমন পুরুষরা রয়েছেন যারা মেয়েদের সামনে এগিয়ে যেতে সাহায্য করেছেন। যেমন আপনি যদি দেখেন যা অনেক নারী আছেন, যে নারীরা আজকে তাদের যে অগ্রযাত্রা, সে অগ্রযাত্রার পিছনে তার বাবা, তার ভাই কিংবা তার বন্ধু অথবা তার স্বামী সাহায্য করেছেন। আমাদের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কথাই যদি বলি, তাহলে ওনার স্বামী, ওনার বড় ভাই ওনাকে যদি হেল্প না করতেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন যেখানে গিয়েছে সেখানে যেতে পারছেন না। আমি 100 বছর আগের কথা। আমরা আসলে শেষ দিকে চলে এসেছি। শাওলিদা, শুধু আপনার কাছে যদি আমি জানতে চাই যে আমরা আসলে অনেক রকম কথাই শুনছিলাম, আপনার নিজের অভিজ্ঞতাও বলছিলেন, কিন্তু আপনি আসলে প্রত্যাশা কি করেন? আপনি ঠিক কেমন সমাজ চান? আপনার নিজের যদি চাওয়া পাওয়ার কথা বলেন এক্ষেত্রে। আমার নিজের চাওয়া পাওয়ার দিক থেকে যদি বলি, তাহলে হচ্ছে আমি এমন সমাজ চাই যেখানে কোনো নারী থাকবে না, পুরুষ থাকবে না, কোনো উভয় লিঙ্গ থাকবে না, সেখানে শুধুমাত্র মানুষ থাকবে। রাইট, এবং এটা আসলে অনেকেরই চাওয়া, এবং এই চাওয়া নিয়ে নানান সংগ্রাম হচ্ছে, কিন্তু সেখান থেকে অর্জনে বোধহয় আমরা এখনো অনেকটা পিছিয়ে। আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। রাইট। পুতুল, আপনার কাছে যদি আমি এবার সমাধানের দিকে যেতে চাই, যে আসলে আমরা বেশ কিছু সমস্যা সংকটের আমরা আলোচনায় এসেছে, কিন্তু এখন এটার সমাধানের আসলে পথ কি? আপনার কাছে কি মনে হয়? স্যারের কথার সূত্র ধরে একটা সমাধানের কথা বলতে পারি, তা হচ্ছে হ্যাঁ, আমরা প্রথমত নারীকে মানুষ ভাবার কথা বলতে শুনি চারদিক থেকে, কিন্তু পুরুষদের মানুষ হয়ে উঠতে হবে, তাহলেই কিন্তু আমরা সবাই মানুষ হতে পারবো। সেখানে নারীকে মানুষ ভাবার কিছু নেই, সেখানে আমি বরং মনে করি পুরুষকে মানুষ হয়ে ওঠার দরকার আছে। আর সমাধানের পথ আমার কাছে মনে হয় যে পারিবারিক শিক্ষা, পারিবারিক প্রেক্ষাপট এক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখতে পারে। আমরা প্রতিনিয়ত আমাদের প্রজন্মের ক্ষেত্রে একটা সাধারণ অভিযোগ শুনতে পাই যে আমরা সাহিত্য বিমুখ হয়ে যাচ্ছি, আমরা বইয়ের সঙ্গে সংযোগ রাখতে পারছি না, আমরা জীবন বোধ তৈরি করতে পারছি না, জীবন দর্শনগুলো খুব অগভীর আমাদের। সে সমস্ত কিছু মিলেই আমার কাছে মনে হয় যে নিজস্ব যে পড়াশোনার জায়গাটা, নিজস্ব যে চর্চার জায়গাটা, নিজেকে পরিশীলিত একজন মানুষ হিসেবে তৈরি করার যে প্রক্রিয়াটা, সেটা যতদিন না পর্যন্ত পরিবারগুলোতে এইটার চর্চা হবে, ততদিন এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসা মনে হয় খুব কঠিন কাজ। সৈয়দ ইমতিয়াজ, আপনাকে দিয়ে শেষ করব। আমাদের আসলে আজকের যে বিষয়টি ছিল যে শুধুমাত্র নারী বলেই কি হেনস্থার শিকার হতে হয়েছে কিনা, সেক্ষেত্রে আসলে আপনার কাছে যদি আমি সব শেষে এটার উত্তরটা জানতে চাই, এবং আপনি যদি মনে করেন যে আসলে আমাদের কোন দিকটা এখন নজর দেওয়া দরকার। ক্ষমতায় তো নারীকে পুরুষ কিভাবে গ্রহণ করবে তার জন্য কিন্তু পুরুষকে প্রস্তুত করা হয়নি। আপনি দেখবেন নর্ডিক কান্ট্রিগুলোতে তারা নারীর উন্নয়নের জন্য যখন পলিসি নিয়েছে, তারা কিন্তু সাথে সাথে পুরুষকে প্রস্তুত করেছে, সুতরাং সেখানে জেন্ডার পলিসি নেওয়া হয়েছে। আমার মনে হয় প্রথম যেটা করা দরকার, যে কথাটা ওনারা বলছেন যে পুরুষের ভেতরে নারীর এই ক্ষমতায়নকে মেনে নেওয়ার প্রবণতা তৈরি করতে হলে সেখানে ইনভেস্ট করতে হবে। বালকদের ভেতর বিশেষ করে আমি মনে করি না যে 18 বছরের পরেই পরিবর্তন খুব বেশি হয়। সবার আগে নজর দেওয়া দরকার কম বয়সী বাচ্চাদেরকে, ছেলে বাচ্চাদেরকে, তারা যেন সত্যিকার অর্থে বুঝতে পারে যে একজন ক্ষমতায়িত নারী সে মানুষ। আমাদের পারিবারিক শিক্ষার পাশাপাশি এমন ভাবে করতে হবে যেন বাচ্চারা জেন্ডার এডুকেশনটা খুব আনন্দের সাথে গ্রহণ করে। দ্বিতীয়ত যেটা হওয়া দরকার, আমি মনে করি খুব ইমিডিয়েটলি যেটা করা দরকার, সেটা হচ্ছে আমাদের সরকারকে যে এই যে পজিটিভ রোল মডেলগুলো আমাদের সমাজে আছে, পুরুষরা আছে, তাদেরকে সামনে নিয়ে আসা। অসংখ্য ধন্যবাদ ডক্টর সৈয়দ শাইক ইমতিয়াজ, প্রফেসর উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ, ঢাকা ইউনিভার্সিটি। আমাদের সঙ্গে ছিলেন শাওলি দাস, শিক্ষার্থী, এবং ছিলেন পুতুল সাজিয়া সুলতানা, সঙ্গীত শিল্পী। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে আমরা এতক্ষণ ধরে যে কথাটি বললাম যে শুধুমাত্র নারী বলেই কি হেনস্থার শিকার হতে হয় কিনা, সে বিষয়ে আমরা যেরকম কিছু সমস্যা প্রশ্ন উঠেছে, একই সঙ্গে সেগুলো সমাধানের কথাও এসেছে আমাদের আলোচকদের কাছ থেকে। তবে নিশ্চিতভাবেই এটা নির্ভর করছে একান্তই আপনার আমার যার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির উপর এবং সচেতনতার উপর। তো আমরা শেষ করতে চাই আজকের মতো বিবিসি বাংলার এই আয়োজন। নিশ্চয়ই পরবর্তীতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান, পরিবেশন করলেন ফয়সাল তিতুমির। শেষ করার আগে আবারও আজকের সংবাদ শিরোনাম। 90 বছরের এক নারীকে কোভিড-19 টিকা দেওয়ার মাধ্যমে ব্রিটেনে আজ দেশটির ইতিহাসের সবচেয়ে বড় গণ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বাংলাদেশে ভাস্কর্য নিয়ে চলমান বিতর্কের মাঝে একটি ইসলামপন্থী দলের হুমকির জবাবে আওয়ামী লীগের একজন নেতা পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। বিবিসি থেকে বাংলায় আমাদের পরবর্তী অনুষ্ঠান আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 আর ভারতের সময় সন্ধ্যে 7টায়। সে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে লন্ডন স্টুডিও থেকে আমি মোয়াজ্জেম হোসেন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, শুভরাত্রি।